সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই বিশেষ সংকটময় মুহূর্তে আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শ্যামলচন্দ্র বর্মন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ব্রিটিশ শাসন অধ্যায় দ্বিতীয় ব্রিটিশ শাসন এই অধ্যায়টি আমরা আলোচনা করব। আমরা এর পূর্বের ক্লাসে 1757 সালের পলাশী যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি পার্ট 1। আজকে যে বিষয়টি আলোচনা করব আমরা দুটি বিষয়, একটি হলো বাংলায় ব্রিটিশ শাসন, আরেকটি হলো 1857 সালের সিপাহী বিদ্রোহ আমরা আলোচনা করব এবং এখান থেকে যে ছোট প্রশ্ন, এই ছোট প্রশ্নগুলো বের করে দেব। বাংলায় ব্রিটিশ শাসন, বাংলায় ব্রিটিশ শাসন, বাংলায় ব্রিটিশ শাসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনায় চলে যাব 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর। 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত এই 100 বছর এদেশে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। এই কোম্পানির শাসনের প্রথম শাসনকর্তা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। ছোট প্রশ্ন হতে পারে যে কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। এই প্রায় 100 বছর পরে 1857 সালে এই কোম্পানির শাসনের নীতি এবং শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয় এবং তারা বিদ্রোহ করে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করেছিল, বা দমন করলেও শাসন ব্যবস্থা কিন্তু আগের মতো আর তারা চালাতে পারেনি। তারা কি করলো? 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে কোম্পানি শাসন কি করলো? রদ করলো, বাতিল করে দিল। দিয়ে কি করলো? সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে আমাদের এখানে 1947 সাল পর্যন্ত। তাহলে এখানেও আমাদের প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ কোম্পানি শাসন রদ হয় কত সালে? 1858 সালে। এখন আমরা দেখব ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক। এই যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা শাসন করত, তাদের কিছু খারাপ দিকও ছিল, ভালো দিকও ছিল। খারাপ দিক আমরা কি দেখব? খারাপ দিকগুলো এখন দেখব। সেটি হলো, প্রথমত, ভাগ করো শাসন করো নীতির ফলে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্যই ছিল ভাগ করো শাসন করো। এই ভাগ করো শাসন করো নীতির ফলে দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে একটা বিভেদ সৃষ্টি হয় এবং তারা শাসন করে। 2 নম্বরে, অনেক কারিগর কি হয়ে যায়? বেকার হয়ে যায় এবং অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা সাল কত? 1176। বাংলা 1176 আর ইংরেজি
1770। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় 1176 সালে এবং ইংরেজি 1770 সালে হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তৃতীয়ত আমরা বলতে পারি অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হয়ে যায় আর বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। এগুলো ছিল খারাপ দিক। এখন আমরা দেখব কিছু ভালো দিক। ভালো দিকটা কি ছিল? ভালো দিক, ব্রিটিশ শাসনের ভালো দিক, যেমন তারা এই উপমহাদেশের ভালো দিকের মধ্যে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তারা কি করেছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাপাখানা প্রতিষ্ঠিত করেছিল। এর মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়ে যায়। এরপরে আমরা দেখব যোগাযোগ ব্যবস্থা, সড়কপথ, রেলপথ। সড়কপথ, রেলপথের উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থায় আমাদের বিশেষভাবে উন্নয়ন সাধিত হয়। তারপরে তৃতীয়ত শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে যখন মানুষ শিক্ষিত হয়ে গেল তখন মানুষের মধ্যে একটা নবজাগরণের সৃষ্টি হলো। এ সময় সামাজিক কিছু কুসংস্কার ছিল, সেগুলো সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই প্রশ্নটি ব্রিটিশ শাসনের 3টি খারাপ দিক, 3টি ভালো দিক, এটি বড় প্রশ্ন হতে পারে। আর আমাদের এখানে ছোট প্রশ্ন কিছু আছে এই পাঠের, আমি এগুলো লিখে দেব, তোমরা অবশ্যই এগুলো পড়বে। যেমন প্রথমত কোম্পানির শাসন বলতে কি বুঝো? এটি বই, পাঠ্য বইয়ে আছে। কোম্পানির শাসন বলতে কি বুঝো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু আগে আমি আলোচনা করে এসেছি পার্ট 2 বাংলার ব্রিটিশ শাসন, পৃষ্ঠা 16। প্রথমেই আছে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছরের দেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, এটু বইয়েই আছে, যেমন কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। 3 নম্বর প্রশ্ন, কত সালে কোম্পানি শাসন রদ হয়? কত সালে কোম্পানি শাসন রদ হয়? কত সালে? আমরা একটু আগে দেখলাম 1858 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইটি, মূল বইটি ভালো করে পড়লে বইয়ের মধ্যেই উত্তরগুলো আছে, তারপরে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম। এরপরে আমরা দেখব এই 3টে প্রশ্ন পড়বে। আরেকটি হলো 4 নম্বর প্রশ্ন, একটি বড় প্রশ্ন, যে ব্রিটিশ শাসনের খারাপ ও ভালো দিক। ব্রিটিশ শাসনে খারাপ ও ভালো
ভালো দিক, ব্রিটিশ শাসনের খারাপ ও ভালো দিক, এটিও একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা অবশ্যই পড়বে। ব্রিটিশ শাসনের 3টি ভালো দিক আছে, 3টি খারাপ দিক আছে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে। এরপরে আমরা দেখব 1857 সালের সিপাহী বিদ্রোহ, পার্ট 3। 1857 সালের সিপাহী বিদ্রোহ। 1857 সালে সিপাহী বিদ্রোহ। আঠারো শতকের শেষ ভাগে থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতাকে তিতুমির, এই তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত এবং নিহত হন। তাই এখানে প্রশ্ন হতে পারে, তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? আসলে তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্যই বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। কত সালে তিনি পরাজিত নিহত হন? 1831 সালে। এরপরে 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব কিন্তু, তাহলে সিপাহী বিদ্রোহ কত সালে হলো? 1857 সালে সিপাহী বিদ্রোহ। এই আন্দোলনটি কোথায় শুরু হয়? প্রথমে পশ্চিম বাংলার ব্যারাকপুরে। কে নেতৃত্ব দেয়? সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের কিছু কারণ আছে। কারণটা কি? যে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। ব্রিটিশদের চেয়ে ভারতীয় উপমহাদেশীরা আমাদের বেশি সিপাহী ছিল। যেমন ব্রিটিশদের ছিল মাত্র 50,000, আর আমাদের ছিল প্রায় 3 লক্ষ ভারতীয় সিপাহী। এটির কারণেও কিন্তু বিদ্রোহ হয়েছিল। 2 নম্বর, ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এর কারণেও কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। 3 নম্বরে, 1856 সালের পর ভারতের বাইরেও কিন্তু সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। এর কারণেও কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। আরেকটি হলো যে কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে এটা ধর্মীয় অশান্তি সৃষ্টি হয়। কেননা ভারতীয় উপমহাদেশে আমাদের হিন্দু মুসলমান উভয় আছে, তারাও সেনাবাহিনীতে ছিল। এখন এই গরু এবং শূকরের যে চর্বির ব্যবহার, এটি নিয়ে উভয়ের মধ্যেই অসন্তোষ সৃষ্টি হয়ে যায় এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। আরেকটি 5 নম্বর হলো যে সৈন্যদের যে আন্দোলনকে সমর্থন জানার জন্য এদেশের সাধারণ মানুষ কিন্তু প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির
তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন? তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন? তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন? তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমির ইংরেজ বাহিনীকে পরাজিত করার জন্য এই বাঁশের কেল্লা নির্মাণ করেছে। বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমির ইংরেজ বাহিনীকে পরাজিত করার জন্য বারাসাতের কাছে একটা নারকেল বাড়িয়ে বাঁশের কেল্লা নির্মাণ করেন। যে তিতুমির কত সালে পরাজিত নিহত হন? 2 নম্বর প্রশ্ন। তিতুমির কত সালে পরাজিত ও নিহত হন? 1831 সালে। 3 নম্বর প্রশ্ন। সিপাহী বিদ্রোহ কখন এবং কার নেতৃত্বে শুরু হয়? সিপাহী বিদ্রোহ কত সালে হয়? কত সালে হয়? এর আগে আমরা 1857 সালে। সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন কে? সিপাহী মঙ্গল পান্ডে। 4 নম্বর প্রশ্ন। সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন কে? সিপাহী মঙ্গল পান্ডে। সিপাহী মঙ্গল পান্ডে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমাদের মূল বইয়ে আছে, তারপরে আমি লিখে দিলাম। আর আরেকটি প্রশ্ন হতে পারে যে সিপাহী বিদ্রোহের কিছু কারণ, পৃষ্ঠা 18। সিপাহী বিদ্রোহের 5টি কারণ, এই 5টি কারণ আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করবে, বাসায় পড়বে। পৃষ্ঠা 18। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ। আমি আবারও সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।